টাইগারের নামটা সব জায়গায় ফুটে উঠেছে, কিন্তু কেউ কখনো দেখেনি টাইগারকে। সাধারণ মানুষের মুখে মুখে টাইগারের নাম। টাইগারের মতো যদি সবাই হতো তাহলে কেউ কখনো বিপদে পড়তো না। কিন্তু বর্তমান সময়টা যে যার স্বার্থ নিয়ে চলে। শ্রাবণী বাসায় পৌঁছে গেল। বাসার ভিতরে শ্রাবণী ঢুকতেই অবাক হয়ে গেল। হ্যাপি সোফার উপর বসা, ঈশান পাশেই বসা। শ্রাবণী বলল, আপনার এখানে? হ্যাপি শ্রাবণীর দিকে তাকিয়ে, আমরা আপনারা হয়ে গেলাম। এখানে কেন আপনারা? ঈশান মুচকি মুচকি হাসছে। হয়েছে, তোকে আর ঢং করতে হবে না। ঈশান আমাকে সব বলে দিয়েছে। কে উনি? আমি তো চিনি না। হ্যাপি শ্রাবণীর কাছে যেয়ে শ্রাবণীর কান ধরে, তোর এই শয়তানি এখনো গেল না? আমাকে তোর ভাইয়ের প্রেমে ফেলে প্রতিশোধ নিতে চাইছিলি না? আজ তোকে বোঝাবো। লাগছে তো, ছাড়, কান ছিঁড়ে যাবে। ছিঁড়ুক, তুই কেন আমাদের মাঝে তোর ভাইকে নিয়ে আসলি? শ্রাবণী মুখ ভেঙচি কেটে, আমার বয়ে গেছে, দুজনে ধরে ধরে প্রেম করে, এখন আমার দোষ। এইসব নাটের মূলে যে তুই ঈশান সব শিকার পেয়েছে। শ্রাবণী ঈশানের দিকে তাকিয়ে, ভাইয়া, তুই কেন বললি ওকে? মুখ ফসকে বের হয়ে গেছে। তোকে তো আমি। ঈশান দৌড় দিল শ্রাবণীর হাত হ্যাপি টেনে ধরে। আমার সামনে আমার জামাইয়ের দিকে তেড়ে যাওয়া, তোর তো সাহস কম না? তোর জামাই যখন হবে তখন দেখা যাবে, এখনো আমার ভাই। ও কেন তোকে বললো? ওকে আমি। হ্যাপি শ্রাবণীকে বুকে জড়িয়ে ধরে, আমাকে মাপ করে দে তুই, জানি আমি মাপ পাওয়ার যোগ্য না। আরে কি বলছিস তুই এগুলো? পাগল হলে নাকি? আমি সবই জানি, তুই আমাকে আগলে রাখছিস। এতদিন কোনো ক্ষতির মুখে পড়তে দিসনি। আমাকে মাপ করে দে, তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আরে তুই আমার ফ্রেন্ডরা কি মাপ চাই বোকা? তুই যে তোর ভুল বুঝতে পারছিস, এটা অনেক। তুই আমাকে ক্ষমা করিসনি? দূর, তোর যদি ক্ষমা না করতাম এইভাবে আঠার মতো লেগে থাকতাম না। হ্যাপি শ্রাবণীকে ছেড়ে দিয়ে শ্রাবণীর দিকে তাকালো। শ্রাবণী বলল, তা হবু ভাবি, আমার ভাইটাকে কেমন লেগেছে? কেমন কাটলে কদিন? হ্যাপি লজ্জায় মাথা নিচু করে ফেলল। শ্রাবণী হ্যাপির মুখটা তুলে ধরে, ওলে আমার ভাবিটা দেখে লজ্জা পাচ্ছে আমার সামনে। কুত্তা। শ্রাবণী আর হ্যাপি দুজনেই হাসল। দুপুর 12টা। আদনান চৌধুরী দেশে ফিরে পুলিশের হেড অফিসে হাজির হলো। আদনান চৌধুরীর কথা মতো একটা বড় হল রুমে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছে। বাহিরে হাজারো সাধারণ মানুষ অপেক্ষা করছে আদনানের বিচারের দাবিতে। আদনানকে নিয়ে হলরুমে প্রবেশ করলো। মিডিয়ার ক্যামেরা সব ফোকাস আদনানের দিকে। সবাই টিভির সামনে বসে আছে। আদনান মাউটের সামনে দাঁড়িয়ে, আমি এতদিন দেশে ছিলাম না, আমার অজান্তে অনেক কিছু ঘটে গেছে, এটা আমি জানি না। আমাকে ফাঁসানো হয়েছে। আমার এত নাম, বিত্ত, বড় ব্যবসা, এটা সাধু লোকরা ভালো চোখে দেখেনি। আমাকে কোনো কিছুতে না ফাঁসাতে পেরে আমার পরিবহন দিয়ে ফাঁসিয়ে দিল। স্যার, আপনার লোকেরাই তো কাজগুলো করছে। আপনারা ইঙ্গিতেই ওরা সব কাজ করছে। না, এটা সম্পূর্ণ ভুল। আমার পরিবহন উদ্বোধন কম ভাড়া নিয়ে পরিবহন সমিতির সাথে দ্বিমত পোষণ হয়েছিল। তারাই আজ এভাবে আমাকে ফাঁসিয়ে দিল। আপনি কি এতদিন কোনো কিছুই টের পাননি? আপনার গাড়ি ঠিকমতো চলছে কিনা, ঠিক আছে কিনা কোনো খোঁজ খবর নেননি? হ্যাঁ, আমি নিয়েছি। আমাকে কেউ কোনো রকম অভিযোগ করেনি, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করে আমার পরিবহন নিয়ে আমাকে ফাঁসানো হলো। আপনি কিভাবে শিওর যে আপনাকে ফাঁসানো হচ্ছে? আমি নিউজটা দেখা মাত্রই প্রশাসনের সাথে কলে কন্ট্রাক্ট করি। আমি এসব বিষয় কিছু জানি না। আমার যত স্টাফ ছিল সবাইকে খুঁজে বের করতে বলি। ওদের থেকে আসল সত্যিটা বের করার জন্য
আর আমাকে যে ফাঁসানো হয়েছে তার প্রমাণ দেওয়ার জন্য আমি দেশে চলে এসেছি। আমি যদি এমনই কাজ করব তখন তো আমি দেশে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসতাম না। সবার ভিতর গুজুর গুজুর শুরু হয়ে গেল। আদনান চৌধুরী যদি দোষী করতো তাহলে সে দেশে আসতো না, বিদেশেই থাকতো। তার তো ব্যবসায়ের অভাব নেই, তার নামে তাহলে কি দুর্নাম ছড়িয়েছে? সবার মুখে একই প্রশ্ন। পুলিশের হেড অফিসার স্পিকারের সামনে দাঁড়িয়ে। সাইলেন্ট। সবাই চুপ হয়ে গেল। হেড অফিসার বলতে লাগলো, আমরা আদনান সাহেবের সব স্টাফদের ধরতে সক্ষম হয়েছি, ওদের থেকে জবানবন্দি নিয়েছি। তাতে আদনান সাহেব সম্পূর্ণ নির্দোষ। সে এ বিষয়ে কিছুই জানতো না। সে সাধারণ মানুষের কম টাকায় সেবা দিতে যেয়ে আজ পরিবহন তার কাল হয়ে দাঁড়ালো। অন্য সব পরিবহনের মালিকেরা মিলে একটা প্ল্যান করে কিভাবে আদনান চৌধুরীকে মার্কেট থেকে সরিয়ে দেবে। তার নামে দুর্নাম লটিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য তার পরিবহনের সকল লোকদের ডাকাত চক্ররা ধরে নিয়ে জিম্মি করে সব লুটপাট করে। আর সময় মতো তারা সবাইকে পাচার করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু মাঝখান দিয়ে টাইগার ঢুকে পড়ে মাঝখানে, যার ফলে ডাকাত চক্ররা আজ নিহত। তাদের সব প্ল্যান শেষ করে দিল। আদনান সাহেবকে যারা ফাঁসানোর চেষ্টা করেছে আর যারা এই অন্যায় কাজ করেছে তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেব, এটা আমি আপনাদের বলে রাখছি। হেড অফিসার বক্তব্য দিয়ে চলে গেল। মিডিয়ার লোক বলতে লাগলো, তাহলে আদনান চৌধুরীকে ফাঁসানোর জন্য পরিবহনের মালিকেরা এসব কাজকর্মে জড়িত ছিল। সবার একটাই দাবি, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। সবাই বিশ্বাস করে নিল আদনান চৌধুরী নির্দোষ। অঙ্কিতা আকবরকে বলল, তুমি কি কিছু বুঝলে? হ্যাঁ ম্যাডাম, আদনান চৌধুরীকে ফাঁসানো হয়েছে। মূর্খ! আদনান চৌধুরীকে যদি ফাঁসানো হতো তাহলে সবাইকে জিম্মি করার পর পুলিশকে খবর দিত, পুলিশ যেয়ে সবাইকে ধরতো, আর তখন আদনান চৌধুরীর নাম চলে আসলো। কিন্তু এতদিনে কেউ তথ্য দেয়নি। টাইগার ওখানে পৌঁছানোর পর সবাই ছাড়া পেয়ে আদনান চৌধুরীর নাম চলে আসলো। এখানে কোনো একটা রহস্য আছে। ম্যাডাম, আপনি ঠিক কথা বলেছেন, আমি তো ভেবে দেখিনি। অঙ্কিতা ছটফট করছে আর বলছে, কি আমার রহস্য আছে এখানে? কি রহস্য থাকতে পারে? ম্যাডাম, ওই সুপারভাইজারটা বলেছিল টাকা দিয়ে সব করা যায়। ওর নাকি কিছুই করতে পারবো না। ও যখন সবাইকে ডাকাতদের হাতে সবাইকে তুলে দিত, তারপরের দিন কোনো ফ্যামিলির লোক এসে খোঁজ করলে বলতো সে ঠিকঠাক নেমে গেছে। কোথায় গেছে তারা জানে না। হ্যাঁ, ঠিকই বলেছ। টাকা। আমরা কি দোষ করলাম? আমরাও টাকা পাবো। চলো আদনান চৌধুরীর কাছে। আকবর অবাক হয়ে গেল। অঙ্কিতা বের হয়ে গেল। দুপুর 2টা। টং দোকানে বসে একটা রুটি ছিঁড়ে এক গ্লাস পানির ভিতর ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে আবির। সবার মুখে আদনান চৌধুরীর কথা, যে সবাই তাকে ভুল বুঝে তার শাস্তি চাইছিল। সে সবার উপকার করতে চেয়েছিল, কম ভাড়ায় পরিবহন সার্ভিস দিতেছিল, আর এটা সুযোগ নিয়েই তাকে ফাঁসানো হলো। আবির সবার কথা শুনতেছিল আর খাচ্ছিল। তখনই কাঁধে কারো হাতে স্পর্শ অনুভব করল। আবির পিছনে ফিরতেই গলায় রুটি আটকে গেল, নিচে আর নামছে না। আবির শ্রাবণীকে দেখে ভয় পেয়ে গেল। শ্রাবণী বলল, পাশে এসো, কথা আছে। আবির রুটি আর গ্লাস হাতে নিয়ে পাশে শ্রাবণীর সামনে দাঁড়িয়ে আশপাশ ঘুরে দেখল শ্রাবণীর লোকজন আছে কিনা। তবে কি আবারও মায়ের খেতে হবে? আবির মাথা নিচু করে ভাবতে লাগলো। শ্রাবণী বলল, কলেজে এসো না কেন? আবির চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। শ্রাবণী ধমক দিয়ে, কি বলছি তোর কানে যায় না? আবির ভয়তে তোতলিয়ে কথা তুতলে পারছে না। গালের ভিতর রুটি আছে। শ্রাবণী রেগে যে আবিরের হাতে থাকা পানির গ্লাস আর রুটি ছুঁড়ে ফেলে দিয়ে, এই দুপুরবেলা কি খাচ্ছিস কি? কাল সকালে তুই কলেজে আসবি, পুকুর ঘাটে আমার সাথে দেখা করবি।
আর যদি না আসিস তাহলে তোকে মেরে নদীতে ফেলে দিব। আর তুই থাকিস কোথায়? আবির শ্রাবণীকে আঙুল দিয়ে দেখিয়ে দিল সামনের মোড়ের ভিতরের সামনের মেসে। আবিরের মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। শ্রাবণী বলল, চল আমাকে তোর বাসা দেখাবি। যদি ভুল বাসা দেখাস তাহলে তোকে মেরে রাস্তায় শোকাতে দেব। চল। আবির পকেট থেকে 8 টাকা বের করে দোকানের টাকা দেওয়ার কথা বোঝালো। শ্রাবণী দাঁড়ালো। আবির গ্লাসটা তুলে দোকানে রেখে 8 টাকা দিয়ে চলে আসলো। শ্রাবণীকে নিয়ে মেজটা দেখিয়ে দিল। শ্রাবণী দেখে চলে গেল। আবিরের জানে যেন পানি ছিল না। শ্রাবণীকে খুব ভয় পাইছে। আবির রুমে যেয়ে মনে মনে বলতেছে, বড়লোক বলে গরিবদের উপর অত্যাচার করবে। আমার দুপুরে রুটিটুকু ফেলে দিল। গরিবদের কষ্ট কীভাবে বুঝবে? আবির অনেক কিছু ভাবতে লাগলো। তখনই দরজায় টোকা পড়ল। আবির দরজাটা খুলতেই দেখলো একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটা আবিরের দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে, ম্যাডাম পাঠিয়েছে সম্পূর্ণটুকু খেতে। যদি না খান তাহলে ম্যাডাম এসে মেরে এখান থেকে নিচে ফেলে দেবে। ছেলেটা কথাটা বলে প্যাকেটটা ধরিয়ে দিয়ে চলে গেল। আবির অবাক হয়ে গেল। প্যাকেটটা খুলে দেখে হা হয়ে গেল। ঠিক কবে ভালো মন্দ দিয়ে ভাত খেয়েছে তা আবিরের মনে নেই। খাবার পেয়ে বেশ খুশি মনে আবির খাবার খেতে লাগলো। সন্ধ্যার পর মেধা আর বিষ্ণু ক্লাবের ভিতর ড্রিঙ্কস চিয়ার্স করে খাচ্ছে আর হাসছে। মেধা বলল, আজ আমরা কোটিপতি, রাতারাতি কোটিপতি হয়ে গেলাম। হ্যাঁ, টাকার বিছানায় শুয়ে থাকতে পারবো। আমাদের ধান্দাটা আরো বেশি হবে এবার। কেউ আর চোখ তুলে তাকাতে পারবে না। চোখ যেই তুলবে তোর চোখ তুলে ফেলবো। দুজনেই ড্রিঙ্কস করছে আর কথা বলছে। বিষ্ণুর ফোন পাচ্ছে। নাম্বার দেখে মেয়েটাকে ইশারা দিয়ে চুপ করতে বলল। বস ফোন দিয়েছে। বিষ্ণু কলটা রিসিভ করতেই ওপাশ থেকে, আমার টাইগারকে চাই, যে কোনো মূল্যেই হোক, জীবিত বা মৃত। টাইগারকে আমার সামনে এনে দে। ও আমার সব খাওয়ান নষ্ট করে দিচ্ছে, আমার ক্ষতি করে ফেলেছে। ওকে আমার চাই। বস, টাইগার যেখানেই থাকুক না কেন ওকে আপনার সামনে হাজির করবই, কথা দিচ্ছি। তুই যদি ওকে আমার সামনে এনে দিতে পারিস তাহলে তোকে আন্ডারওয়ার্ল্ডের ডন বানিয়ে দেব। আমার ওকে চাই, ওকে বুঝিয়ে দিব আমার মুখের খাবার কেড়ে খেলে কি হয়। বিষ্ণু এত সুন্দর অফার শুনে হক চকিয়ে ওঠে। বস সত্যি বলছে, আমাকে ডন বানিয়ে দিবেন। হ্যাঁ, টাইগারকে যেমন অবস্থায় হোক আমার কাছে এনে দিবি। ওকে বস। কলটা কেটে দিল। বিষ্ণু মেধার দিকে যেয়ে মেধাকে দাঁড় করিয়ে হাত ধরে ঘুরছে আর বলছে, আমি ডন হয়ে যাব, আমি ডন হয়ে যাব। মেধা অবাক হয়ে, পাগল হলি নাকি? না, সত্যি বলছি, বস বলেছে আমাকে ডন বানিয়ে দেবে। মেধা হা হয়ে, নাকি কি বলছিস তুই? বস এই কথা বলেছে? হ্যাঁ। কেন? টাইগারকে ধরে বসের সামনে হাজির করতে পারলেই আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। টাইগারই আমার স্বপ্ন পূরণ করার রাস্তা। ও ভালো তো। তুই খুশি হসনি? হ্যাঁ হয়েছি তো। তুই আর আমি দুজনে মিলে টাইগারকে ধরে বসের সামনে দিব। তারপর তুই হবি লেডি ডন আর আমি ডন। বিষ্ণু আর মেধা হাসলো। দুজনেই অনেক খুশি। অঙ্কিতা আর আকবর সোফায় বসে আছে। আদনান চৌধুরী সিঁড়ি বেয়ে নিচে নামছে আর বলছে, আরে অফিসার আমার বাসায় কি মনে করে? সবাই যেটা মনে করে আসে আমিও এসেছি। টাকা দেখালে নাকি কাঠের পুতুলেও হাঁ করে। তুমি কি আমার কাছে ঘুষ নিতে এসেছো? তাহলে ভুল করবে। আমি কোনো ঘুষ দিব না। দরকার পড়লে তোমার হেড অফিসের স্যারের কাছে কমপ্লেন দিব। অঙ্কিতা উঠে দাঁড়িয়ে হেসে দিয়ে, ভুলে যাবেন না, আপনার একটা লোক আমার কাছে আছে। সবাই যেমন ভাগ পেল, আমাকে কেন বঞ্চিত করবেন? আসি। অঙ্কিতা চলে যেতে যাবে তখনই আদনান বলল, বাসায় যাওয়ার আগে পৌঁছে যাবে। তুমি লেডি খুব ট্যালেন্ট। অঙ্কিতা মুচকি হেসে, আপনারা আছেন বলেই তো ট্যালেন্ট আছে, না থাকলে ট্যালেন্ট হতো না। অঙ্কিতা চলে গেল।
আদনান চৌধুরী মনে মনে বলছে, ঝামেলায় আমি একা পড়ব না, তোমরাও পড়বে, শুধু দেখতে থাকো। পরের দিন সকালে কলেজ গেট দিয়ে হ্যাপি আর শ্রাবণী একসাথে কলেজে ঢুকতেছিল। তানজিনা আর রিফা হ্যাপিকে আর শ্রাবণীকে দেখে অবাক হয়ে যায়। দুজনে আবারও একসাথে মিলে গেছে। দুজনে এগিয়ে যেয়ে হ্যাপির সামনে দাঁড়িয়ে, ভুল করে কি এই রাস্তায় চলে আসলি? ভুল কেন করব, ঠিকভাবেই আসছি। এতদিন তো তোর ছায়াও দেখিনি। ছায়া না দেখানোর জন্যই তো কিছু মানুষ চিনলাম, কিছু বন্ধু নামক মুখোশধারী শয়তানকে চিনতে পারলাম। রিফা তানজিনা অবাক হয়ে, মানে কি বলছিস? রাফি এতটা খারাপ, ও আমাকে আর কিছুদিন পর শেষ করে ফেলতো। শ্রাবণী যদি ঈশানকে সময় মতো না পাঠাতো, হয়তো আমার লাশটা ঝুলন্ত অবস্থায় দেখতে হতো। রিফা তানজিনা হা হয়ে গেল। হ্যাপি ওদের সব কিছু বলল। তানজিনা বলল, রাফি এতটা খারাপ কখনো কল্পনাও করতে পারিনি। বনি, তুই আমাদের মাফ করে দিস। তুই না থাকলে আমরা একটা বান্ধবীকে হারিয়ে ফেলতাম। হ্যাঁ শ্রাবণী, তোর সাথে অনেক অন্যায় করেছি। রিফা ঠিকই বলেছে, মাফ করে দে আমাদের। আরে তোরা মাপ দিচ্ছিস কেন? বন্ধুরা আমরা, ভুল তো হতেই পারে। তোরা আবার সবাই একসাথে হয়েছিস, এতে অনেক আনন্দের রে। আয়ান আর মালিহা কলেজের ভিতর ঢুকে শ্রাবণীকে হ্যাপিদের সাথে দেখে অবাক হয়ে গেল। আয়ান আর মালিহা একে অপরের দিকে তাকালো, তারপর সামনের দিকে এগিয়েছে। সূর্য আজকে কোন দিকে উঠেছে? মনে তো হচ্ছে আজ উল্টো দিকে উঠেছে। শ্রাবণী হাসি থামিয়ে দিয়ে, তোদের আবার কি হলো? এত কি গবেষণা শুরু করলি? এখন তো গবেষণা হবেই। চোখে কি ভুল কিছু দেখেছি? পাশ থেকে হ্যাপি আয়ানের কান ধরে, দেখ তো ব্যথা পাচ্ছিস কি না? লাগছে তো, ছাড় বললাম। হ্যাপি, কান ছাড়। তাহলে ঠিকই দেখছিস, এত কাহিনী করতে হবে না। কি দিয়ে কি হলো বুঝলাম না। তোদের বুঝতে হবে না। দোস্ত, হ্যাপি কিন্তু তোকে নতুন কোনো ফাঁদে ফেলানোর চিন্তা করছে। ওর সাথে মিলিস না, ও খুব শয়তান। আয়ান, ভাবিকে সম্মান দিয়ে কথা বলো। ও হ্যাপি না, ও আমাদের ভাবি, আমার ভাইয়ের হবু ভাবি, তাই না ভাবি? কুত্তা, দিলে তো আবার লজ্জা। আয়ান, মালিহা, তানজিনা, রিফা অবাক হয়ে, ভাবি? তাহলে ঈশান ভাইয়া তোর ভাই? হ্যাঁ রে। মালিহা আর আয়ান জোরে জোরে হাসতে লাগলো। শ্রাবণী আর হ্যাপি বোকার মতো তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। রাস্তা দিয়ে আবির হাঁটতেছিল, তখন সিনথিয়া আবিরকে দেখে সিনথিয়া আবিরের পথ আটকিয়ে, তুমি আবির না? আবির মাথা নাড়িয়ে হুঁ বলল। চলো বসি, অনেক কথা আছে তোমার সাথে। সিনথিয়া আবিরকে নিয়ে রাস্তার পাশে একটা বেঞ্চে বসে। আমি কি অনেক বেশি খারাপ? আবির তোতলিয়া, না। আমার বন্ধুগুলো আমাকে খারাপ ভাবছে। ওরা মনে করে আমি ওদের খারাপ চাই। কেন? তানজিনা লিমন নামের একটি ছেলের সাথে রিলেশন করে ছেলেটা ভালো না, কিন্তু তানজিলা আমাকে ভুল বুঝলো। আমার সাথে কেউই আর কথা বলে না। সিনথিয়া ওর কষ্টগুলো আবিরকে বলতে লাগলো আর চোখ ভিজিয়ে ফেলল। ভেজা চোখে, একদিন ঠিকই বুঝবে এই সিনথিয়া ঠিক কথা বলেছিল, সেদিন আফসোস করবে। সিনথিয়ার কথাগুলো শুনে আবিরের মায়া হলো। সিনথিয়া কিছুক্ষণ পক পক করে চলে গেল। আবির বোকার মতো চেয়ে আছে সিনথিয়ার দিকে। কলেজের পুকুর পাড়ে আবির আর শ্রাবণী পাশাপাশি বসে আছে। শ্রাবণী আবিরের দিকে এগিয়ে আবিরের হাত ধরতে আবির হকচকিয়ে ওঠে সোজা। আবির উঠে কলেজে চলে আসলো। আজ আর গেটের সামনে কেউ নেই, হ্যাপির কোনো লোকজনই নেই। আবির শ্রাবণীর কথা মতো পুকুর ঘাটে গেল। শ্রাবণী একাই বসে আছে। আবির শ্রাবণীর পিছনে যেয়ে দাঁড়ালো। আশপাশ দেখছে কেউ আছে কিনা, নেই কেউ।
শ্রাবণী পিছনের দিকে তাকিয়ে আবিরকে দেখে। এখন আসার সময় হলো। আবির তোতলিয়ে কিছু বলতে যাবে, তখন শ্রাবণী আবিরকে থামিয়ে দিয়ে। বুঝেছি, বসো এখানে। না, এখানে ঠিক আছি। শ্রাবণী চোখ পাকিয়ে। তোকে বসতে বলছি, বস। আবির ভয়তে ভয়তে দূরত্ব রেখে বসল। আবির ঘামতে শুরু করল। মনের ভিতর অজানা এক ভয় কাজ করছে তার। শ্রাবণী আবিরকে এমন ঘামা দেখে শ্রাবণী কিছুটা সরে আসলো, একদম পাশাপাশি। শ্রাবণী হঠাৎ করেই আবিরের হাত ধরতেই আবির হকচকিয়ে ওঠে। তাল সামলাতে না পেরে সোজা পুকুরের ভিতর পড়ে যায়। শ্রাবণী আবিরের এমন কাণ্ড দেখে হাসতে থাকে। আবির এক চৌমনি খেয়ে উঠে দাঁড়িয়ে শ্রাবণীর দিকে তাকালো। শ্রাবণী হাসতেছে একটু বেশি। হ্যাপি, আয়ন, মালিহা, তানজিনা, রিফা এসে। কি হয়েছে, এত হাসছিস কেন? শ্রাবণী আঙুল দিয়ে আবিরকে দেখিয়ে দিয়ে। কি ভিতরে বাবা, সোজা পুকুরের ভিতর। সবাই আবিরকে পুকুরের ভিতর দেখে হেসে উঠল। আয়ান বলল, তুই এটা কি করলি, ফেলে দিলি? ও তো আর আসবে না কলেজে। আরে আমি ফেলে দিইনি, ও একাই পড়েছে, ভীতু একটা। তুই কাকে ভীতু বলছিস? ওর সাহস তুই জানিস না? আবির ওদের কথা আর কাণ্ড দেখে মাথা নিচু করে নিল। উপরে উঠলে না জানি সবাই কি নাকি করে। শ্রাবণী অবাক হয়ে। তুই মনে হয় ওর সম্পর্কে সব জেনে বুঝে আছিস। জানা লাগে নাকি? কিছুটা সময় জানা হয়ে যায়। হ্যাপি আবিরের দিকে তাকিয়ে। তুমি ওখানে কেন? উঠে এসো। আবির হ্যাপির কথায় ভয়তে ভয়তে উঠে আসলো। নিশ্চয়ই ওরা আবার জার্ক দিবে। আবির উপরে আসতেই শ্রাবণী বলল, এত ভয় পেলে হবে? ভয় মনের ভিতর ঢুকিয়ে দিলে তো ভয় পাবেই। ওর সাথে তো কম কিছু করা হয়নি। আসলে আমরা সবাই সরি তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করার জন্য। আজ থেকে আমরা সবাই বন্ধু। শ্রাবণীর কথায় আবির অবাক হয়ে গেল। বলছে কি এসব? তানজিনা বলল, শ্রাবণী, ছোট লোকদের প্রশ্রয় দিয়ে মাথায় তুলতে নেই, আর না ওদের সাথে বন্ধুত্ব করতে হয়। ওরা অনেক ভয়ঙ্কর হয়। খ্যাতের সাথে বন্ধুত্ব না করাই ভালো। ওরা করলেও আমি কখনো করব না। আবির তানজিনার দিকে চেয়ে পড়ল। তানজিনার কথায় বুকে আঘাত লাগলো। হ্যাপি তানজিনার দিকে চেয়ে। তুই কিন্তু একটু বেশি বলে ফেললি। বেশি না, ঠিকই বলেছি। তোরা বন্ধুত্ব কর, আমি কখনো এসব খ্যাতদের সাথে বন্ধুত্ব করতে পারবো না। আমার মান সম্মান আসে, তা নষ্ট করতে চাই না। তানজিনা চলে গেল। তানজিনার এমন ব্যবহারে আবির কষ্ট পেল। সুযোগ বুঝে অপমান করে গেল। শ্রাবণী আবিরের অবস্থা বুঝতে পেরে, ওর কথায় কিছু মনে করো না, ও অমনি। আজ থেকে আমাদের কাউকে তোমার ভয় পেতে হবে না। তোমাকে কেউ কিচ্ছু বলবে না। মান সম্মান বেশি, ওর মনে হিংসা ভরা। এই হিংসা একদিন থাকবে না। বাদ দে, ওর মান সম্মান নিয়েও থাকুক। আয়ান মালিহা শ্রাবণীকে সরিয়ে দিয়ে ওর সামনে দাঁড়িয়ে। তোকে না বুঝে অনেক অন্যায় করেছি, তার জন্য আমাকে মাফ করে দাও। আর তোমাকে সেদিনের জন্য ধন্যবাদ, আমাকে দুজনের ওদের হাত থেকে বাঁচানোর জন্য। হ্যাঁ, ও ঠিক বলেছে। তুমি আর কিছু মনে করো না, মাফ করে দাও। আবির তোতলিয়ে। আপনি কি বলছেন? মাপ চাইবেন না? আপনাদের ভুল বুঝতে পারছেন। আমাকে যে কলেজে আসার সুযোগ দিয়েছেন, এটা আমার কাছে অনেক। হ্যাপি, শ্রাবণী, রিফা অবাক হয়ে। তোমাদেরকে আবার কিভাবে ও বাঁচালো? আয়ান সেদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে লাগলো। হ্যাপি, শ্রাবণী, রিফা পুরো অবাক হয়ে গেল। যে বলল আবিরের দিকে। আবির মাথা নিচু করে নিল। শ্রাবণী হা হয়ে। ও একাই সবার সাথে ফাইট করলো? আমিও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এত শক্তি কই থেকে আসলো? শ্রাবণী আবিরের হাত ধরে। দেখি তো হাতে কত শক্তি আছে। আবিরের হাত ধরাতে আবির লজ্জা পেতে শুরু করলো।
হ্যাপি বলল, ওরে হাত ছাড়, ছেলেটার লজ্জায় শেষ হয়ে গেল। সবাই মিলে হাসলো। তারপর ক্লাসে চলে গেল। ক্লাস শেষে যার মতো সেই চলে গেল। রাস্তা দিয়ে আবির আর শ্রাবণী পাশাপাশি হাঁটছে। শ্রাবণী আবিরের সাথে শয়তানি করতেছে। আবির নিজেকে কখনো স্বাভাবিক করতে পারছে না। আবিরের কাছে সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগতে লাগলো। কলেজে বন্ধু হবে কখনো ভাবতেও পারেনি। অঙ্কিতা, আকবর, রেজাউল বাস স্ট্যান্ডে চলে গেল। সেখানকার অনেক বাস কাউন্টারের ম্যানেজারকে ধরে নিয়ে আসলো। মানুষ এখন আর অন্য বাসে ওঠে না, আদনানের বাসে ওঠে। আদনানের বাসে পুলিশের সিগন্যাল লাগল। আদনানের বাসে পুলিশের সিগন্যাল লাগানো রয়েছে। কোনো রকম বিপদ হবে না, পুলিশ জানতে পারবে। অন্যদিক দিয়ে প্রশাসনের লোক পরিবহনের মালিক আর সমিতির সভাপতিদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। কিছু পরিবহনের কাউন্টারে তালা লাগিয়ে সিল মেরে দিল। সন্ধ্যার পর আবির রুমে শুয়ে গেল। দরজায় টোকার শব্দ পেয়ে দরজা খুলল। একজন দাঁড়িয়ে আছে। লোকটা বলল, ম্যাডাম আপনাকে ডাকে, রেডি হয়ে নিচে আসেন। লোকটা কথাটা বলেই চলে গেল। কেন ম্যাডাম আবার আসলো? আমাকে কি দরকার? আবির প্যান্ট শার্ট পরে নিয়ে নিচে নামলো। নেমে দেখলো শ্রাবণী গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে, মেকআপ করতেছিলি নাকি? কতক্ষণ ধরে ওয়েট করছি। আবির তোতলে বলে, আপনি আসবেন আমাকে আগে জানালে তো আপনার অপেক্ষা করা লাগতো না। কি আপনি করছিস? আমাকে তুই করে বলবি। আর গাড়িতে ওঠ। শ্রাবণী গাড়িতে উঠে বসল। আবির গাড়ির কাছে যেয়ে দরজা টানাটানি করছে। শ্রাবণী আবিরের এমন কাণ্ড দেখে হাসছে। শ্রাবণী গাড়ি থেকে নেমে তোরে নিয়ে আর হয় না। গাড়ির দরজা খুলে দিল। আবির সামনে বসল। শ্রাবণী গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করল। আবির শ্রাবণীর দিকেই তাকিয়ে বলল, আপনি গাড়ি চালাতে পারেন? না পারলে তোর এখানে বসতাম না। শ্রাবণী গাড়ি ড্রাইভ করছে। আবির অবাক হয়ে গাড়ি ড্রাইভ করা দেখছে। আবির বলল, এত ঠান্ডা কেন গাড়ি? শীত করছে তো। শ্রাবণী আবিরের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে, এসি চলছে তাই ঠান্ডা। গাড়িতে এসি লাগানো যায়? কখনো তো এমন গাড়িতে উঠিনি। যাই, উঠিসনি তাই জানিস না। শ্রাবণী এসির পাওয়ারটা কমিয়ে দিল। গাড়ি যেয়ে থামলো লেকের পাড়ে। হ্যাপি, ঈশান, মালিহা, আয়ান সবাই আছে, আড্ডা দিচ্ছে। আবির আর শ্রাবণী গাড়ি থেকে নেমে ওদের সামনের কাছে যেয়ে দাঁড়ালো। হ্যাপি বলল, এত দেরি করে আসলি কেন? ওর জন্য দেরি হয়ে গেল। তুই কি মেকআপ করতেছিলি নাকি? আবির তোতলিয়ে, না। শ্রাবণী আবিরকে ঈশানের সাথে পরিচয় করিয়ে দিল। সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছেন, মজা করছেন। রাতে আবিরকে বাসায় নামিয়ে দিয়ে শ্রাবণী চলে গেল। পরের দিন আবির কলেজে গেলে সবার সাথে ভালো করে কথা বলে। বেশিরভাগ সময় শ্রাবণীর সাথে থাকা পরে আবিরের। সবাই সবার প্রেম নিয়ে ব্যস্ত। শ্রাবণী যতক্ষণ থাকবে ততক্ষণ দুষ্টুমি করবেই। প্রশাসন খুঁজছে টাইগারকে, কিন্তু কোনো কিছুর হদিশ পাচ্ছে না কেউ। বিষ্ণু, মেধা সব কাজকর্ম ফেলে টাইগারকে খুঁজছে, কিন্তু কে এই টাইগার তা কেউ জানে না। দেখতে দেখতে কেটে গেল 7 দিন। একদিন সন্ধ্যার পর দৌড়াচালাকি কাজবাজের জন্য গোদামঘরের ভিতর মাদক অন্যান্য যাবতীয় সব জিনিসপত্রের প্যাকিং করতে ব্যস্ত সবাই। সোহেল গোপন তত্ত্বের ভিত্তিতে গোদামঘরের ভিতর ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে। রেকর্ড করতে থাকে সকল অপকর্মের কাজ। সোহেল মনে মনে অনেক খুশি। এতদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে তার। কোনো রকমভাবে যদি এটা নিউজে দেওয়া যায় তাহলে মূল কাঠি বের হয়ে আসবে, আর তার প্রমোশন। লুকিয়ে লুকিয়ে সব কিছু রেকর্ড করে ফেলল। সবার চোখ ফাঁকি দিয়ে বের হতে যাবে তখনই বিষ্ণুর সামনে সোহেল পড়ে যায়। সোহেলের হাত পা কাঁপতে থাকে ভয়েতে। বিষ্ণু সোহেলকে দেখে, কে তুই? আর এখানে কিভাবে আসলি তুই? তোকে কে এনেছে এখানে?
বিষ্ণুর কথা শুনে বিষ্ণুর লোকজন সবাই কাজ ফেলে তাকিয়ে পড়ল। সোহেল ঘাবড়ে যায়। বিষ্ণু রড দিয়ে সোহেলের মাথায় আঘাত করে সোহেল বেহুশ হয়ে নিচে পড়ে। বিষ্ণু অর্ককে ডাক দেয়। একে স্টোর রুমে নিয়ে বন্দি কর। এ কে? এর পরিচয় জান। কিভাবে ঢুকলো আমাদের এখানে? কে পাঠিয়েছে ওকে? সব ওর মুখ থেকে বের কর। বস, মনে হচ্ছে তো মিডিয়ার লোক। যেই লোকই হোক না কেন, ও যেন বেঁচে ফিরতে না পারে। বেঁচে ফিরলে সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। ঠিক আছে বস, আগে ওর মুখ দিয়ে সত্যি কথাগুলো বের করি, তারপর ওকে শেষ করে দিব। অর্ক সোহেলকে টানতে টানতে নিয়ে স্টোর রুমে রাখলো। মেধা এসে বিষ্ণুকে বলল, কতদূর কি হলো? কাজ চলছে, তবে আমাদের পিছনে লোক লেগেছে। মেধা অবাক হয়ে, লোক লেগেছে মানে? কি হয়েছে? মিডিয়ার লোক ঢুকে পড়েছিল। ভাগ্যিস আমি সময় মতো চলে আসছি, না হলে সব ফাঁস হয়ে যেত আর আমাদের এতক্ষণে উপরে পাঠিয়ে দিত। আমাদের সতর্ক থেকে কাজ করতে হবে। যেই লাগুক না কেন পিছনে, কেউ বাঁচতে পারবে না। আমার বের হতে হবে এক্ষুনি। বাহির থেকে এসে ওকে দেখব। চলো। মেধা আর বিষ্ণু বের হয়ে গেল। লেকের পাড়ে সবাই মিলে আড্ডা দিচ্ছে। এই কদিনে আবির শ্রাবণীর প্রিয় একটা মানুষ হয়ে গেছে। আবিরকে ছাড়া চলতেই পারে না, এটা সবার চোখে পড়েছে। সবাই ভাবছে শ্রাবণী আবিরের প্রেমে পড়ে গেছে, আবিরকে ভালোবাসে। সবাই বেশ হাসিখুশি। রাত 10টা। অঙ্কিতা থানা থেকে বের হতে যাবে, তখনই আকবর বলল, ম্যাডাম, এখন তো আর আগের মতো কেউ কেস ফাইল করতে আসে না ভয়তে। কেমন সব ঝিমিয়ে গেছে। যাক না, সমস্যা কোথায়? আমাদের কাজ টাইগারকে খুঁজে বের করা। খুঁজে পেলেই আমাদের কাজ শেষ। তারপর যদি এদিকের দায়িত্ব দেয় তাহলে করব। ম্যাডাম, আপনাকে চিনতে না আমার অনেক কষ্ট হচ্ছে। আহা, এত কষ্ট করতে হবে না। টাকা আছে, সব আছে। ফ্রিতে টাকা পাচ্ছি কোটি কোটি, তা কি হাতছাড়া করা যায়? সবাই এক, আপনিও টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। অঙ্কিতা আকবরের দিকে চোখ রাঙিয়ে, আর একবার যদি এই কথাগুলো বলো তাহলে আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আশা করি বুঝতে পেরেছ। অঙ্কিতা কথাটা বলেই চলে গেল। আকবর অঙ্কিতার কথাই স্পষ্ট মনে বুঝে গেছে, এখানে কিছু বলে লাভ নেই। পরের দিন সকালে কলেজের ভিতর শ্রাবণী, হ্যাপি, আবির, রিফা, আয়ান, মালিহা, সিন্ধিয়া সবাই মিলে আড্ডা দিচ্ছিল। তখনই সাইমন ওদের সামনে এসে হাজির হলো। আবির সাইমনকে দেখে ভয় পেয়ে যায়, মাথা নিচু করে ফেলে। শ্রাবণী সাইমনকে দেখে, কিরে, তুই এতদিন কোথায় ছিলি? গ্রামের বাড়িতে ছিলাম, ঝামেলা মিট করে চলে আসলাম। যা, এসেছিস, ভালো করেছিস। তোর সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমাদের নতুন বন্ধু আবির। সাইমন আবিরকে দেখেই, ও ও তো ডাকাতের ছেলে। ও একটা ডাকাত। কার সাথে বন্ধুত্ব করলি তোরা? শেষে কিনা ডাকাতের ছেলের সাথে। তোদের সবাইকেও মেরে ফেলবে। হ্যাপি, রিফা, সান্ধিয়া, শ্রাবণী, মালিহা, আয়ান অবাক হয়ে গেল। আবির মনে মনে যেটা ভাবছিল তাই হয়ে গেল। আবির মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। হ্যাপি রেগে বলল, তুই কি গাঁজা বেশি খেয়ে আসছিস যে ভুলভাল বকিস? দেখ তোরা কিভাবে চোরের মতো করে আছে। আমি গাঁজা বেশি খাইনি, আমি যা বলছি সব সত্যি। ও ডাকাতের ছেলে। বুঝেছি, মেয়াদ উন্নয়ন গাঁজা সেবন করে কলেজে এসেছিস। আরে তোরা আমার থেকে ওকে ভালো কেউ চিনিস না। ওর বাবা ছিল বড় ডাকাত, মানুষদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে সবাইকে জিম্মি করে মুক্তিপণ দাবি করত। না দিতে পারলে মেরে ফেলতো। পুলিশের হাতে ওর বাবা মরে গেছে। রিফা আবিরকে বলল, ও যা বলছে সব সত্যি। আবির মাথা নিচু করেই রইল। সাইমন বলল, ও কি বলবে? ও তো তোতলা। ওর বাবা পুলিশের গুলি খাওয়ার পর মারা যাবার পর থেকে ও তোতলা। আর তোরা না জেনে এর সাথে বন্ধুত্ব করলি। ও তো তোদের ফাঁদে ফেলে পাচার করে দিবে। সাইমনের কথাগুলো শুনে আবিরের রাগ উঠে যায়। ও সবাইকে সব কিছু বলে দিল। এই মুখ কিভাবে দেখাবে ও সবাইকে? তুই ওকে চিনিস কিভাবে সাইমন? ও গ্রাম আর আমার গ্রাম একই। তোরা ওর সাথে বন্ধুত্ব করিস না। ও ওর বাবার মতো ডাকাত। সাইমনের কথা কলেজের সবাই শুনে নিল। আবির ডাকাতের ছেলে।
আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়ান আবিরের কলার ধরে, ছি, তুই এতটা খারাপ? আমাদের সাথে বন্ধুত্ব সরলতার সুযোগ নিয়ে আমাদের কি পাচার করে চিন্তা করলি? আবির আয়ানের মুখের দিকে চোখ বড় বড় করে দিয়ে তাকিয়ে পড়ল। আমার ভাবতে ঘৃণা হচ্ছে, তোর মতো খারাপ একটা ছেলের সাথে আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। এটাই আমাদের বড় ভুল। আয়ান, ওর কলার ছাড়। না, ও একটা ডাকাত। আমার সবাই ঠকাতে চেয়েছে, ওকে এমন শিক্ষা দিব যাতে আর এমন কাজ না করতে পারে। শ্রাবণী চিল দিয়ে, ওর কলার ছাড়। আমার কথা তোর কানে যাচ্ছে না? ছাড় ওকে। শ্রাবণীর রাগ দেখে আয়ান ছেড়ে দিল আবিরের কলারটা। রিফা বলল, শ্রাবণী, তুই কি বুঝতে পারছিস না ও আমাদের কত বড় ক্ষতি করতে চাইছিল? আমি বুঝতে চাই না, ওর বাবা ডাকাত ছিল, ও তো আর ডাকাত না। শ্রাবণী, তুই কিন্তু ভুল করছিস। ও কিন্তু সুযোগ পেলে তোর ক্ষতি করে দিবে। দিক, তোর কোনো সমস্যা? তাহলে তুই ওকে নিয়েই থাক। আজ থেকে আমাদের কোনো বন্ধুত্ব নেই, এখানেই শেষ। যার বাবা ডাকাত সে ছেলে ডাকাত না হয়ে পারে। সিনথিয়া আর রিফা মালিহা বলল, আয়ান ঠিকই বলেছে, জেনে শুনে আগুনে পা দিতে চাই না। তুই যদি ওর সাপোর্ট করিস তাহলে আমাদের বন্ধু এখানে শেষ। সাইমন দিয়ে সবাই চলে গেল। শ্রাবণী হ্যাপির দিকে অসহায়ভাবে তাকালো। হ্যাপিও চলে গেল। আবিরের চোখে পানি টলমল করতে লাগলো। আবির শ্রাবণীকে বলল, আমার জন্য আপনাদের বন্ধুত্ব নষ্ট করবেন না, আমি ছেলেটাই ভালো না। আবির চোখ মুছতে মুছতে শ্রাবণীর সামনে থেকে চলে গেল। কলেজ ক্যাম্পাসের ভিতর দিয়ে আবির হেঁটে যাচ্ছে। সবাই আবিরকে দেখে বলতে লাগলো, দেখ দেখ, ডাকাতের ছেলে ডাকাত যাচ্ছে। সবার মুখে এই কথা শুনে আবির কানে হাত দিয়ে হাঁটু মুড়ে বসে চিৎকার দিয়ে বলে, আমার বাবা ডাকাত না, আমার বাবা ডাকাত না। চারপাশ অন্ধকার হয়ে আসলো। বিদ্যুৎ চমকে উঠল। মেঘে অনেক জোরে ডেকে উঠল। মনে হলো আকাশ ভেঙে মাটিতে পড়ছে। ঝুমঝাড়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আবির কান্না করে বলছে, আমার বাবা ডাকাত না, বিশ্বাস করেন, আমার বাবা ডাকাত না। আবিরের চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেল। আবির আজ অনেক ক্লান্ত। যে কথার জন্য গ্রাম ছেড়ে যে সে কথা আজ শুনতে হচ্ছে এখানে। আবিরের কাঁধে কারো স্পর্শ পেয়ে উপরে তাকাতে দেখলো ছাতা ধরে আছে মাথার উপর। চমকে উঠল আবির। শ্রাবণী আবিরের মাথায় ছাতা ধরে কাঁধে হাত রেখে বলল, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি তোর বাবা ডাকাত না। আমি আছি তোর পাশে, ভেঙে পড়িস না। ভেঙে পড়লে সবাই দুর্বলতার সুযোগ নিয়ে আরও ভেঙে ফেলবে। আবির শ্রাবণীর কথা শুনে চমকে গেল। শ্রাবণীর দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আবির আবারও বলল, আমার বাবা সত্যি ডাকাত না, বিশ্বাস করেন। করি, ওঠ এখন, চল এখান থেকে। আবির উঠে দাঁড়ায়। শ্রাবণী আবিরের চোখে চোখ রাখে। আবির শ্রাবণীর চোখে আটকে যায়। ঝুম বৃষ্টি। ক্যাম্পাসের মাঝখানে ছাতা মাথায় দুজন মানুষ দাঁড়িয়ে। দেখে মনে হচ্ছে দুজনেই কাপল, প্রেমিক প্রেমিকা। একে অপরের চোখের দিকে তাকিয়ে আটকে আছে। শ্রাবণী কাজটা ঠিক করলো না। দুদিনের পরিচয় ছেলের জন্য আমাদেরকে আলাদা করে দিল। শ্রাবণী যখন বিপদে পড়বে তখন বুঝবে। তোরা দুজন তো আবার মিশে গেলি, এখন আবার আলাদা হয়ে গেলি। তুই কিছু একটা কর হ্যাপি। ও যদি শ্রাবণীর কোনো ক্ষতি করে দেয়? শ্রাবণী কিছুই করতে পারবে? শ্রাবণীর কোনো ক্ষতি করার আগেই ওকে সরিয়ে দিব। এতটা সহজ না ওকে সারানোর। ওর বাবার মতো ডাকাত, শক্তি আছে। আমার তো সেদিনই সন্দেহ হয়েছিল ও এত শক্তি কোথায় পেল। প্রথমে সবাইকে ভালোবাসায় আবদ্ধ করে অন্ধবিশ্বাসে পরিণত করতে পারবে, তখনই পাচার করে দিবে ওর বাবার মতো। অন্ধবিশ্বাস হওয়ার আগে আমি শ্রাবণীকে জায়গা মতো নিয়ে আসব। আর আবিরের এমন অবস্থা করব ও কল্পনাও করতে পারবে না। ও যদি তোর কোনো ক্ষতি করে দেয়? এই হ্যাপি, ক্ষতি করা এত সহজ না। শ্রাবণী এতদিন আমার পাশে ছায়ার মতো ছিল, আজ থেকে
আমিও ওর পাশে ছায়ার মতো থাকবো, ওকে বুঝতে দিব না। হ্যাপিকে ওই ডাকাতের হাত থেকে বাঁচাতেই হবে। সবাই মিলে কথা বলতে লাগলো। মেঘের শব্দে শ্রাবণী চমকে ওঠে। শ্রাবণী চোখ নামিয়ে নেয়। আবিরও চোখ সরিয়ে নিল। শ্রাবণী আর আবির কলেজ থেকে বের হয়ে চলে গেল। শ্রাবণী ছাতাটা ফেলে দিয়ে বৃষ্টির ভিতর রাস্তায় জমে যাওয়া পানির উপর লাফাচ্ছে আর দুষ্টামি করছে। আবির শ্রাবণীর এরকম ছেলে মানুষই দেখে হেসে দিল। শ্রাবণী আবিরকে স্বাভাবিক করার জন্য এমন দুষ্টুমি করল। আবিরের মুখে হাসি দেখে শ্রাবণী খুশি হলো। আবির হাত ধরে নিয়ে রাস্তার মাঝখানে আবিরের হাত ধরে লাফাচ্ছে। বেশ খুশি আজ শ্রাবণী, এমন ছেলে মানুষই কখনো করেনি। মেধা গোদাম ঘরে ফিরে অর্ককে বলল, ওইটাকে কই রাখছিস? মুখ খুলছে এখনো? স্টোর রুমে আছে, হারামি কিছুতেই মুখ খুলছে না। ওইটাকে যে চেয়ারে বসা, আমি আসছি। অর্ক স্টোর রুম ঢুকে সোহেলকে ধরে চেয়ারে বসালো। মেধা গোদাম ঘরে একটা রাউন্ড দিয়ে সবাইকে বলল, ঠিক করে কাজ করো, হাত চালা তাড়াতাড়ি, কালকে রাতের ভেতরেই সব পাঠিয়ে দিতে হবে। মেধা কথাটা বলে স্টোর রুমে ঢুকলো। সোহেল মাথা নিচু করে আছে, শরীর পুরোই দুর্বল, কপালে রক্ত জমাট বেঁধে আছে। মেধা সোহেলের সামনে চেয়ারে বসে, তুই এখানে কিভাবে আসলি? কার কথা এসেছিস? ভালোভাবে সব সত্যি বলে দে, তাহলে তোকে ছেড়ে দিব। সোহেল কিছু বলে না। মেধা টেবিলের উপর থাবা মেরে রেগে, তোকে কি বলেছি কথা কানে যায়নি? সত্যি কথা বল, না হলে তোকে। আমাকে কেউ পাঠায়নি, আমি একাই এসেছি। এটাকে এখনই শেষ করে দিই। সেই একই কথা বলছে, এত মারা মারছি তাও একই কথা বলে যাচ্ছে। বুঝেছি, এইভাবে তুই মুখ খুলবি না। মেধা উঠে দাঁড়িয়ে সোহেলের চুল জোরে টেনে ধরে, বলবি তুই সত্যি কথা, না হলে তোকে মেরে ফেলবো। বাঁচতে চাইলে সত্যি কথা বল। সোহেল ব্যথায় কোকিয়ে ওঠে। ভিতর থেকে মনে হচ্ছে জানটা বের হয়ে যাবে। সোহেলের কষ্টে বলল, আমি একা এসেছি, কেউ পাঠায়নি। আপনার লোকেদের কথা শুনে ওদেরকে ফলো করে এখানে পৌঁছে গেছি। মেধা সোহেলের চুল ছেড়ে দিয়ে মুখে ঘুষি মেরে, একদম মিথ্যে বলবি না, ভালোই ভালোই সত্যি কথা বল, না হলে এই প্লাস নিয়ে আয়। মেধার কথায় একজন প্লাস এনে দিল। মেধা প্লাস দিয়ে প্লাসের ভিতর সোহেলের আঙুল ভরে দিয়ে, বলবি সত্যি নাকি যন্ত্রণা নিয়ে মরবি? বলেই আঙুলে চাপ দেয়। সোহেল জোরে আর্তনাদ করে উঠল। চোখ বেয়ে পানি টপ টপ করে পড়ছে। প্লাস দিয়ে একটা আঙুল ভেঙে ফেলল। আঙুলটা ঝুলে গেল। সোহেল যন্ত্রণায় ছটফট করতে লাগলো। লিমন স্টোর রুমে ঢুকে, জরুরি একটা মিটিংয়ে যেতে হবে। তুই যা, আমি আসছি। লিমন চলে গেল। মেধা সোহেলকে ছেড়ে দিয়ে, এই, ওকে খেতে দিবি না, ও এভাবেই পড়ে পড়ে মরবে। ওর এখানে কেউ আসবি না। ঠিক আছে। আর ভালো করে নজর রাখ, অচেনা কেউ ঢুকতে না পারে। মেধা কথাটা বলে বের হয়ে চলে গেল। অর্ক সোহেলকে ফেলে দিয়ে বের হয়ে গেল। সোহেলের জানটা এখনই বের হয়ে যাবে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলো। সন্ধ্যার পর ক্লাবের ভিতর মেঘা বিষ্ণু বসে ড্রিঙ্কস করছে। বিষ্ণু বলল, না, ও কিছুতেই মুখ খুলছে না, ওকে খেতে দেওয়া বন্ধ করে দিচ্ছি। এদিকে মিটিং, দৌড়াদৌড়ি করতে যে ওইদিকে যেতে পারিনি, ওকে মেরে ফেলে দে। ওকে নিয়ে চিন্তা করতে হবে না, ও ওখানে পড়ে তিলে তিলে মরবে। ও ভুল জায়গায় ঢুকে পড়েছে এসে। লিমন এসে মেধার পাশে বসলো। মেধা লিমনকে বলল, কতদূর কি করলি? কাল নিয়ে আসবো, যা করার তুই করিস। কি? কালকে রাতে মাল যাওয়ার সাথে সাথে নতুন একটা আইটেম পাঠিয়ে দিব, তাতে অনেক টাকা পাবো। এটা লিমনের কাজ, তাই না? সুন্দরীদের পটিয়ে ভোগ করে, তাদের আবার পাচার করে দেওয়া। লিমন একটু ক্ষুব্ধ হয়ে, এটা অনেক হারামি, কিছুতে ওকে ভোগ করতে পারিনি, তবে ইনটেক জিনিস বলে অনেক টাকা পাবো।
আমার ভাগটা আছে তো? মেধা হেসে দিয়ে। সে কি আর বলতে, এইটা ঠিকঠাক পৌঁছাতে পারলেই পুরো রাজত্ব আমাদের হাতে চলে আসবে। বিষ্ণু ড্রিঙ্কস নিয়ে মেধার ড্রিঙ্কসের সাথে চিয়ার্স করে খেলো। পরের দিন সকালে আবির কলেজে ঢুকতেই সবাই আবারও বলতে লাগলো, ডাকাতের ছেলে কলেজে এসেছে, ডাকাতের ছেলে। সবার মুখে একই কথা। আবির শুনেও না শোনার ভান করে হেঁটে যাচ্ছে। মেহেদি স্যার আবিরের সামনে দাঁড়িয়ে, প্রিন্সিপাল স্যার তোমাকে ডেকেছে। আবির অবাক হয়ে গেল। হঠাৎ করে প্রিন্সিপাল স্যার কেন ডাকলো? মেহেদি স্যার চলে গেল। আবির সিঁড়ি বেয়ে উপরে উঠে প্রিন্সিপাল হামিদের কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে। স্যার আসবো? হ্যাঁ এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আবির ভেতরে ঢুকে দাঁড়াতেই হামিদ আবিরের দিকে একটা খাম বাড়িয়ে দিল। আবির খামটা হাতে নিয়ে, স্যার এটা কিসের খাম? তোমার টিসি হয়ে গেছে, আজকের পর থেকে তুমি আর কলেজে আসবে না, তোমাকে টিসি দেওয়া হয়েছে। টিসির। আবিরের মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আকাশ ভেঙে মাথার উপরে এসে পড়ল আবিরের। সব স্বপ্ন তাহলে এখানে শেষ আবিরের? আবির অবাক হয়ে। কেন স্যার, আমি কি কোনো দোষ করেছি? তুমি দুষ্করণী, করেছে তোমার বাবা। তোমার বাবা একজন ডাকাত, আর ডাকাতের ছেলে আমাদের কলেজে রাখবো না। আবির হামিদের পা জড়িয়ে ধরে, স্যার এমন অবিচার করবেন না, তাহলে আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আমার বাবা ডাকাত ছিল না, আমার বাবা ডাকাত না, আমাকে বের করবেন না প্লিজ স্যার কলেজ থেকে। হামিদ আবিরকে ধরে উঠিয়ে, দেখো তুমি একজন ভালো স্টুডেন্ট, আমার কলেজে একটা ভালো ছাত্র থাকলে এটা আমাদের কলেজের জন্য সুনাম, কিন্তু আমরা তোমাকে রাখতে পারবো না। তোমাকে রেখে কলেজের মূর্তি নষ্ট করতে পারবো না, তুমি অন্য কোনো কলেজে ভর্তি হয়ে নিও। হামিদের কথা শুনে আবিরের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। শ্রাবণী কলেজের ভিতর ঢোকার পর দেখতে পেল হ্যাপি, আয়ান, মালিহা, তানজিনা, সিন্ধিহা, রিফা সবাই মিলে হাসছে ওকে দেখে। তানজিনা বলেই উঠল, আমাদের বাবা এত সাহস নেই ডাকাতের ছেলের সাথে মেশার, বন্ধুত্ব করার। কখন কি করে বসে কে জানে। যার যার ভালো সেই বোঝে। আমাদের আবার মান সম্মান আছে, ডাকাতের ছেলের সাথে মিশতে দেখলে মান সম্মান আর কিছুই থাকবে না, অন্যদের সম্মান না থাকতে পারে। বলা তো যায় না, ডাকাতের ছেলে কলেজে নাও থাকতে পারে। ডাকাতের ছেলের জন্য এতদিনের বন্ধুত্ব ভুলে গেল। তখন দেখবানি ডাকাতের ছেলে কলেজ থেকে বিদায় হলে কাকে নিয়ে থাকে। শ্রাবণী ওদের এমন কথা শুনে রাগ করে সামনের দিকে চলে গেল। সবাই মিলে হাসাহাসি করতে লাগলো। আবির হাতে খামটা নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে দেখলো। তখনই শ্রাবণী আবিরের সামনে দাঁড়িয়ে আবিরের চোখ ভেজে দেখে বলল, কি হয়েছে? কেউ আর আমাকে বলতে পারবে না আমি ডাকাতের ছেলে, কেউ আর বলতে পারবে না আমার বাবার দোষ। শ্রাবণী আবিরের হাতে খাম দেখে খামটা নিয়ে, দেখি কি এটা। শ্রাবণী খামটা খুলে ভিতর থেকে একটা কাগজ বের করে মেলে দেখে, চোখ বড় বড় হয়ে গেল। আবির শ্রাবণীকে সব কিছু বলল। শ্রাবণী কথাগুলো শুনে কাগজটা হাতে নিয়ে আবিরের হাত ধরে নিয়ে সোজা প্রিন্সিপাল হামিদের কক্ষে ঢুকলো। স্যার আপনাকে টিচি দিচ্ছেন কেন? ওর তো কোনো দোষ নেই, ও তো ডাকাত না, ও তো কারো ক্ষতি করেনি। মামুনি, এখানে আমার করার কোনো কিছু নেই। ও কলেজে থাকলে কলেজের পরিবেশ নষ্ট করে ফেলবে, শিক্ষার্থীরা শেষে আমার কলেজের নামে দুর্নাম হবে। কেন? প্রতি শিক্ষার্থীর অভিভাবকেরা আমাকে কল দিয়ে বলছে, যদি ডাকাত ছেলেকে কলেজে রাখি তাহলে তারা তাদের ছেলেমেয়েদের কলেজে পাঠাবে না। আমার বিশুদ্ধ
আইনি ব্যবস্থা নেবে। আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আমি জেনে শুনে কেন ডাকাতের ছেলেকে কলেজে রেখেছি প্রতিবাদ করে তুলবে। ডাকাতদের ছেলে কলেজে আসে দেখে অনেক ছেলে মেয়ে ভয়তে কলেজে আসতে চায় না। শ্রাবণী প্রিন্সিপালের সব কথা শুনে। ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলে নিচ্ছি আর বাকিদের দেখে নিচ্ছি। আবির এই কলেজেই থাকবে আর আমি থাকতে এই কলেজের দুর্নাম কখনো হবে না। আমি বুঝতে পেরেছি এগুলো কাদের কাজ। আপনি আমার কথা না শুনলে আমি বাবাকে বলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। শ্রাবণী কাগজটা ছিঁড়ে ফেলে আবিরের হাত ধরে টেনে নিয়ে ক্যাম্পাসের মাঝখানে ওকে নিয়ে দাঁড় করালো। আবির শ্রাবণীর দিকে অবাক হয়ে চেয়েছিল। সবাই গোল হয়ে দাঁড়ালো শ্রাবণীর কথা শুনে। শ্রাবণী বলে উঠল, আজকের পর থেকে কেউ যদি আবিরকে ডাকাতের ছেলে বলো তাহলে তার এমন অবস্থা করব যে ভাবতে পারবে না, আর তাকে কলেজ থেকে বের করে দিব। যদি কলেজে পড়ার ইচ্ছে থাকে তাহলে আগের মতো করে থাকো সবাই। একজনের একটা কথার উপর ভিত্তি করে সেটা বিশ্বাস করা ঠিক না। একটা মানুষকে কোথায় সাহস জোগাড় করবা তা না করে তাকে ডিপ্রেশনের ফেলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। আজ যদি আত্মহত্যা করে এ দায়ভার কে নেবে? তোমরা নিতে পারবে? হ্যাঁ বলো, পারবে তোমরা নিতে? সবাই মাথা নিচু করে নিল। শ্রাবণী অনেক রেগে আছে। শ্রাবণী একটা মেয়ের দিকে তাকিয়ে, এই তোমার নামেও তো মিথ্যা অপবাদ ছড়িয়েছিল, তুমি তো সেই করনি। একজনের কথাই তোমাকে সব অপবাদ দিয়েছিল, তখন এর অবস্থা কেমন ছিল? আজকের একজনের কথায় ওর দিকে আঙুল তুললে। মেয়েটা মাথা নিচু করে নিল। সাইমন ফাঁক দিয়ে বলল, ও তো ডাকাতের ছেলে, এটা তো সবাই জানে, মিথ্যার কি আছে। শ্রাবণী রেগে যেয়ে সাইমনকে টেনে নিয়ে সাইমনের গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল। ফের আর একবার এই কথা মুখ দিয়ে বলবি তো তোর অবস্থা খারাপ করে দিব। সাইমন অবাক হয়ে গেল, গালে হাত দিয়ে দাঁড়িয়েই থাকলো। সবাই চুপ হয়ে গেল। শ্রাবণী হ্যাপির সামনে দাঁড়িয়ে, বন্ধু রাখলে না রাখ, কিন্তু কারো স্বপ্নকে শেষ করিস না। আর প্রিন্সিপালকে ফোন করে মিথ্যা নাটক সাজাস না, এটাই আমার অনুরোধ তোর কাছে। শ্রাবণী আবিরকে নিয়ে চলে গেল। সিন্ধিয়া বলল, শ্রাবণী কি মাথা খারাপ হয়ে গেছে? ওর ব্রেনসই ভাবে ওয়াশ করে নিয়েছে। ও অনেক ক্ষেপে গেছে, আবিরকে ফুল সাপোর্টে দিচ্ছে। আমি চাই না শ্রাবণী কষ্ট পাক। ও আবিরের সাথে থাকতে চাই, থাকুক। কখনো বিপদে পড়লে ওর পাশেই থাকবো। আর সাইমন, নেক্সট টাইম যেন তোমার মুখে এই কথা না শুনি, তাহলে তুমি এই কলেজে থাকতে পারবে না। হ্যাপির কথা শুনে সবাই অবাক। হ্যাপি কথাটা বলেই চলে গেল। সবাই হ্যাপি চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির শ্রাবণীকে বলল, আপনার এই উপকার কখনো ভুলতে পারবো না। শ্রাবণী রেগে, চুপ একদম, কোনো কথা বলবি না। তুই পারবি না তোর বাবা ডাকাত ছিল না এটা প্রমাণ করতে? পারবো, আমাকে অনেক লেখাপড়া করতে হবে, পড়ে বড় অফিসার হব, বাবাকে নির্দোষ প্রমাণ করব। তাহলে পরের কথায় কান না দিয়ে সামনে এগিয়ে যা, আমি তোকে ফুল সাপোর্ট দিব। আবির শ্রাবণীর কথাই চোখের পানি ধরে রাখতে পারল না। এখনও ভালো মানুষ আছে যারা অবহেলিত মানুষদের ভালোবাসে, উপরের দিকে তুলে দেয়। একদিন আমিও বড় হয়ে দেখাবো, প্রতিটা অবহেলিত মানুষের পাশে দাঁড়াবো। সন্ধ্যার পর তানজিনা সাজগোজ করে বাসা থেকে বের হলো। কিছুটা পথ যেতেই দেখলো লিমন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তানজিনা লিমনের সামনে দাঁড়াতেই লিমন বলল, তোমাকে তো আজ অনেক সুন্দর লাগছে। মা বাবা তোমাকে দেখে চোখ ফেরাতেই পারবে না, আমি তো চোখই ফেরাতে পারছি না। তানজিনা লিমনের প্রশংসা শুনে লজ্জা পেয়ে গেল। লিমন তানজিনাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। গাড়ি এসে থামলো গুদাম ঘরের সামনে। তানজিনা গাড়ি থেকে নেমে, এটা কোথায়? ভেতরে চলো, সারপ্রাইজ আছে। সামনে তো বন্ধ গোদাম ঘর। ওর পিছনেই রয়েছে রাজপ্রাসাদ, চলো। আমার ভয় করছে। আরে আমি আছি তো, ভয় পেও না। লিমন তানজিনার হাত ধরে
গুদাম ঘরের ভিতরে ঢুকলো। গুদাম ঘরটা অনেক বড়। তানজিনা ভেতরে ঢুকেই অবাক হয়ে গেল। গুদাম ঘরের ভিতর কেউ মাদকের সব দ্রব্য প্যাকেট করছে, কেউ পিস্তল, কেউ মদ। তানজিনা এসব দেখে লিমন, এটা কোথায়? এখানে তো সব খারাপ লোকেরা। লিমন তানজিনার হাত শক্ত করে ধরে। আরে কি হয়েছে তাতে? এটা তো আমাদের ব্যবসা। সামনে আপু আর মা বাবা তোমার জন্য অপেক্ষা করছে। তানজিনার দিকে লোকগুলো খারাপ দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। লিমন মেধার সামনে তানজিনাকে দাঁড় করালে। এই কাকে দেখছি? পুরো পড়ি যে। তানজিনা ভয় পাচ্ছে। এ কোথায় আসলো ও? বিষ্ণু তানজিনাকে দেখে, বা লিমন, সেই মাল তো, একটু পরখ করে দেখতে হয়। মেধার কথা শুনে তানজিনার জান যেন বের হয়ে গেল। ও, এত পরখ করে দেখতে হবে না, এই পুরোই ইনটেক জিনিস। ওদের কাজ শেষ হয়ে গেলে তারপর না হয় পরখ করে দেখিস। মেধার কথা শুনে ভয়তে তানজিনার জান বের হয়ে যায়। তানজিনা বলল, আমি এখান থেকে চলে যাব। লিমন, তুমি এত বড় খারাপ আমি কখনো কল্পনা করতে পারিনি। এই তোমার ভালোবাসা? ছি। তানজিনা চলে যেতে যাবে। লিমন তানজিনার হাত ধরে হেসে দিয়ে, আমার কাজ হয়তো ওদের মতো লোভী সুন্দরীদের ফাঁদে ফেলানোর, তারপর ভোগ করে অন্যত্র বিক্রি করে দেওয়া। তানজিনা ভয়তে কেঁদে দিয়ে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার এই সর্বনাশ করো না, আমাকে যেতে দাও। তানজিনা লিমনের হাত ছিটকে দিয়ে পালাতে যাবে, তখনই মেধার লোকজন সামনে দাঁড়িয়ে পড়ল। মেধা বলল, এর ভেতর ঢোকা সহজ, বের হওয়া সহজ না। লিমন এসে তানজিনার গালে কষিয়ে চড় মারল। তানজিনা তাল সামলাতে না পেরে পড়ে গেল। ঠোঁট ফেটে রক্ত বের হয়েছে তার। তানজিনা কান্না করে দেয়। মেধা বলল, আরে মেরে আহত করলে ও তো দামই দিবে না, ওকে বেঁধে গাড়িতে উঠিয়ে রাখ। লিমন তানজিনার চুলের মুঠি ধরে উঠিয়ে, তোর এই রূপের অনেক দেমাক, যখন 5টা মানুষের খপ্পরে পড়বি তখন দেখবো এই দেমাক কোথায় থাকে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার এমন সর্বনাশ করবা না। তুমি না আমাকে ভালোবাসো, আমার সাথে এমনটা করো না। তানজিনা আকুতি মিনতি করতে লাগলো, কিন্তু কে শোনে কার কথা? সবাই হাসতে থাকলো। তানজিনার হাত বেঁধে মুখে টেপ পেঁচিয়ে গাড়িতে উঠিয়ে পা বেঁধে ফেলল। তানজিনা ছটফট করতে লাগলো। তানজিনার সিনথিয়ার কথা মনে পড়ল। আজ সিনথিয়ার কথা শুনলে হয়তো আজকে এমন একটি বিপদে পড়তে হতো না। কেউ কি নেই এদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাবে? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তার শাস্তি এখন পাচ্ছি। সিনথিয়া, তুই আমাকে মাফ করে দিস। তোর সাথে আমি অন্যায় করেছি, কথা বলা বন্ধ করেছি, সবার থেকে আলাদা করে দিয়েছি, তোকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিস তুই। তানজিনা চোখের পানি গড়িয়ে পড়ছে। শ্রাবণী আবিরের মেসের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আবির মেসে নেই। কোথায় গেছে জানে না। আবিরের ফোনও সুইচ অফ। শ্রাবণী মনে মনে বলল, ভাবছি গেল কোথায়, আমাকে তো জানাতে পারতো। না, আজকে আর লেক পাড়ে যাবো না, বাসায় চলে যাই, কালকে ওকে বোঝাবো কলেজে। শ্রাবণী বাসার দিকে চলে যায়। রাত 9টা। অঙ্কিতা, আকবর, রেজাউল গুদাম ঘরের ভিতর প্রবেশ করে। অঙ্কিতা, আকবর অবাক হয়ে গেল গুদাম ঘরে ঢুকে। সবাই প্যাকেট করতে ব্যস্ত। অঙ্কিতাদের দিকে সবাই তাকিয়ে পড়ল। বিষ্ণু এগিয়ে এসে, আরে অফিসাররা যে কি মনে করে আমার ডেরায়? বেশ জমিয়ে ফেলছো দেখছি। হ্যাঁ, আপনারা সাথে আছেন বলেই সহজে সব করতে পেরেছে। আরে ম্যাডাম যে কিভাবে আসলেন এখানে? যেখানে 2 নাম্বারই কাজ কারবার চলে সেখানে পুলিশ না এসে পারে? বিষ্ণু অবাক হয়ে, মানেটাও বোঝো না? পুলিশ আছে কি জন্য? 2 নম্বরই কাজের সময়। মেধা হেসে দিয়ে, বুঝেছি ম্যাডাম, তবে পেয়ে যাবে, চিন্তা করবেন না। এখানে কি খালি মুখে দাঁড়িয়ে কথা বলবো? ও সরি ম্যাডাম, আসুন। মেধা, বিষ্ণু, অঙ্কিতা, আকবর, রেজাউল সামনের দিকে এগিয়ে যেয়ে বসল। মেধা বলল, ম্যাডাম, চা না কফি? কিছুই খাবো না এখন,
তা এগুলো কোথায় যাবে? সব জায়গায় যাবে, আর ঠিকভাবে যেতে পারলে আপনার কমিশন পেয়ে যাবে। বাহ, তোমার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে এত দূর উঠতে পারতাম? তাই পিস্তল বোম দিয়ে কি হবে? এগুলো দিয়ে দেশে প্রায় সব জায়গায় বোম ব্লাস্ট হবে, চাঁদাবাজি সব হবে, আর হুঁশিয়ারি করে দেওয়া হবে সব জায়গায় যে বসের সাথে পাঙ্গা নিলে কি হতে পারে। অঙ্কিতা উঠে দাঁড়িয়ে মেধার মাথায় পিস্তল ঠেকিয়ে